নমস্কার দর্শক বন্ধুরা, রেসপোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং কালকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যাচ, প্রতিপক্ষ জামশেদপুর। জামশেদপুর কিন্তু এবার একটু অন্যরকম, বিশেষ করে তো ইস্টবেঙ্গলের সামনেই, কারণ জামশেদপুরে রয়েছে অনেকজন ইস্টবেঙ্গল এক্স প্লেয়ার, তার সাথে রয়েছেন ওয়েন কোয়েল। আমার সাথে এই মুহূর্তে রয়েছে সায়ন। আমি সায়নকে প্রথমে জিজ্ঞেস করবো, সায়ন, জামশেদপুর এবং ইস্টবেঙ্গলের কালকে খেলা, সেখানে যদি তুল্যমূল্য বিচার করি এবং সেই বিচারটা যদি আমরা ডিফেন্স থেকে শুরু করি, তাহলে একদিকে স্টিফেন এজে, একদিকে আমরা আনোয়ার আলীকে দেখতে পাবো। কে এগিয়ে? দেখো, কে এগিয়ে কে পিছিয়ে সেটা বলার থেকে আমার মনে হয় বলা উচিত যে দুটো টিমই কিন্তু ব্যালেন্স, যথেষ্ট ব্যালেন্স টিম। ইস্টবেঙ্গলে যদি কেভিন সিভিলে থাকতো তাহলে কিন্তু আমি বলতে পারতাম যে 60% হলেও এগিয়ে আছে ইস্টবেঙ্গল, কিন্তু যেহেতু কেভিন সিভিলে নেই এবং ইস্টবেঙ্গল ডিফেন্স এখনো পর্যন্ত সেইভাবে টেস্টেড হয়নি, কারণ যে দুজন প্রতিপক্ষ ছিল তারা কিন্তু সেইভাবে শক্তিশালী দল নয়। কিন্তু জামশেদপুর কিন্তু যথেষ্ট শক্তিশালী, তারাও কিন্তু দুটো ম্যাচ জিতে আসছে এবং আজকে মানে অর্থাৎ যে ম্যাচটা ইস্টবেঙ্গল জামশেদপুর খেলবে সেটাই কিন্তু যে টিমই হারবে বা যে ড্র হয় সেটা কিন্তু তাদের কাছে প্রথম হবে। এবং সেখান থেকে দেখতে গেলে দুটো টিমই ব্যালেন্স, কারণ একদিকে আছে স্টিফেন হেজের মতো ডিফেন্ডার, অন্যদিকে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন তুমি যদি দেখো সেখানে দেখতে পাবে আনোয়ার আলী আর জিকসন সিং। তারা কিন্তু সেভাবে টেস্টেড নয়, সেটা কিন্তু টেস্টেড হবে কারণ বিপক্ষ দলে কিন্তু মাদি তারার, মেসি বাউলির মতো প্লেয়ার্স আছে যারা কিন্তু একটা গোলের হাঙ্গার নিয়ে আসবে সবসময়, এবং তারা কিন্তু চেষ্টা করবে ডিফেন্স লাইন, এই যে ভারতীয় ডিফেন্স লাইন আছে সেটাকে ভেঙে গোল করার একটা চেষ্টা তাদের থাকবেই। অবশ্যই, দেখো যে একদিকে আনোয়ার আলী রয়েছে, একদিকে স্টিফেন এজে রয়েছে, সেইখান থেকে দাঁড়িয়ে এবং সেখান থেকে কিন্তু আমাদের একটা কথা বলতে হবে যে আনোয়ার আলী এবং স্টিফেন এজের একটা জিনিস খুব কমন, দুজন ডিফেন্ডারই কিন্তু একা বল নিয়ে অনেকটা এগিয়ে এসে গোল করতে সিদ্ধহস্ত। স্টিফেন এজেকে আমরা আগের সিজনে দেখেছি গোল করতে মোহনবাগানের বিরুদ্ধে একটা দুর্দান্ত গোল। আনোয়ার আলীকেও কিন্তু আমরা এফসিতে দেখেছি এবং আইএসএলও দেখেছিলাম যে ভালো গোল করার জন্য, এবং ইন্ডিয়ার হয়েও আনোয়ার আলী বেশ মাঝে মধ্যে উঠে আসে এবং এসে শট নিয়ে গোল করে। সেখান থেকে দাঁড়িয়ে স্টিফেন এজে এবং আনোয়ার আলী এখন তোমার মতে 50-50, কিন্তু কেভিন থাকলে সেটা 60-40 হতে পারতো। হ্যাঁ, আনোয়ার আলী স্টিফেন এজের কথার পর যদি আমরা একটুখানি মাঝমাঠের দিকে এগিয়ে যাই, সেইখানে কিন্তু দেখতে গেলে মাঝমাঠে জামশেদপুরের মাদি তালাল এবং নিকোলার মতন দুজন প্লেয়ার রয়েছে। মাদি তালালকে যারা চেনে তারা জানে যে সে নিজের দিনে কতটা ভয়ানক হতে পারে। আমরা পাঞ্জাবের সাথে ইস্টবেঙ্গল ম্যাচ, যখন মাদি তালাল পাঞ্জাবে খেলছিল, আমরা সেই ম্যাচ দেখেছিলাম যে মাদি তালাল একার হাতে ইস্টবেঙ্গলকে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু তার পরের সিজনে আবার মাদি তালাল ইস্টবেঙ্গলে আসা, পারফর্ম মাদি তালাল কেমন করেছে না করেছে সেটা ইস্টবেঙ্গল দর্শকরা ভালো করেই জানে। কিন্তু একটা চোট, এবং যার জন্য কিন্তু পুরো সিজন থেকে ছিটকে যাবে, এবং এসিএল চোট, আমরা সবাই জানি এসিএল চোট একটা ফুটবল প্লেয়ারের জন্য কতটা দুর্ভাগ্যের। আর তার সাথে সাথে রয়েছে নিকোলাকে কিন্তু আই লিগ স্টার বললেই চলে। আই লিগে কিন্তু বেশ ভালো ভালো কিছু ক্লাবের হয়ে খেলেছে, লাস্ট সিজন আই লিগ উইনার ইন্টারকাশির হয়ে এবং মেবাডানের হয়েও খেলেছে। সেইখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে তুমি মাদি তালাল আর নিকোলার বিপক্ষে ইস্টবেঙ্গলে যারা রয়েছে মিগুয়েল এবং রশিদ, কিরকম দেখছো তাদেরকে? দেখো, মিডফিল্ডে কিন্তু কোথাও গিয়ে একটু বলাই যায় যে ইস্টবেঙ্গলের মিডফিল্ড এই মৌসুমে আইএসএল এ যতগুলো দল আছে তাদের মধ্যে অন্যতম শ্রেয়া মিডফিল্ড ইউনিট। কিন্তু জামশেদপুরের যদি মিডফিল্ড দেখো সেখানে মাদি তালালের কথা কিন্তু আলাদা করে বলতেই হবে, কারণ মাদি তালাল চোট সারিয়ে ফিরে এসেছে, তাকে কিন্তু ইস্টবেঙ্গল রিটেন করেনি। তো কোথাও গিয়ে একটা নিজেকে প্রমাণ করার চেষ্টা থাকবে, কোথাও গিয়ে ম্যাচে 200% দিয়ে প্রমাণ করার একটা চেষ্টা থাকবে, দেখিয়ে দেওয়ার একটা চেষ্টা থাকবে যে ইস্টবেঙ্গলকে আমি ফিরে এসেছি, ফুরিয়ে যাইনি। আমার মনে হয় সেই এক্সট্রা এফার্টটা কোথাও গিয়ে কিন্তু একটা এক্স ফ্যাক্টর হতে চলেছে। অবশ্যই মিগুয়েল ফিগুয়েরা বা এডমুন্ডকেও যদি তুমি দেখো, এডমুন্ডকেও যদি মিডফিল্ডে বা অ্যান্টন সেসবার্গও যদি লিঙ্কম্যান হিসেবে আসে, সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছে ইস্টবেঙ্গলের মিডফিল্ড। কিন্তু ওই যে মাদি তালালের খেলা আমরা আগেও দেখেছি, মাদি তালাল যেমন ইস্টবেঙ্গলে থেকেছে সেইভাবে হয়তো ফুটে উঠতে পারেনি, কিন্তু তার দিনে তিনিই রাজা, সেটা তিনি অনেকবার প্রমাণ করে গেছেন। অবশ্যই তা। তুমি যদি কালকে দেখো খেলাটা, সায়ন, আমি বলবো যে কালকের খেলাটা কিন্তু মাঝমাঠের লড়াই। কালকে মাঝমাঠ যে জিতবে, কালকের খেলাটা সেই জিতবে। একদিকে তুমি দেখতে পাচ্ছ এদিকে রশিদ, সেখানে মিগুয়েল রয়েছে এবং নতুন সংযোজন অ্যান্টন সোবার। উল্টো দিকে তুমি যদি দেখো মাদি তালাল নিকোলার সাথে কিন্তু রয়েছে রাই তাচিকাওয়ার মতন প্লেয়ার। আগের সিজনের প্রথম ম্যাচ ভালো করে মনে করো, রাই তাচিকাওয়ার এক ব্যাঙ্গারেই কিন্তু প্রথম জামশেদপুর গোল করেছিল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, যেই ম্যাচটা যখন ইস্টবেঙ্গলের একটা হারের রান কন্টিনিউ হচ্ছিল, সেখানে জামশেদপুরের কাছে কিন্তু ইস্টবেঙ্গলকে হারতে হয়।
সেই রাইট আচিকাওয়া কিন্তু বক্সের বাইরে থেকে যে চকিতে শট নিতে পারে, সেটাও কিন্তু একটা এক্স ফ্যাক্টর জামশেদপুরের জন্য। এবং আগের ম্যাচেও কিন্তু অ্যাটলেটিকো একটা এরকমই একটা গোল করেছে, যে দূর থেকে তার একটা দূরপাল্লার শট নেওয়ার প্রবণতা আছে। আছে। এবং ওই অ্যান্টন সেসবার্গ যে খেলাটা ইস্ট বেঙ্গলে খেলে, সেটা কিন্তু অ্যাটলেটিকো মাঝে মাঝে আমি দেখেওছি যে সেকেন্ড স্ট্রাইকার কখনো একদম নাম্বার 9 হিসেবে খেলে দিচ্ছেন, কখনো সেকেন্ড স্ট্রাইকার নাম্বার 10, এই যে রোটেশনটা করে সেটা কিন্তু সত্যি বিপজ্জনক। এবং তার সাথে সাথে নতুন সংযোজন অ্যান্টন সসবার্গ। এবার অ্যান্টন সসবার্গ ঠিক কিরকম ফুটবলটা খেলবে সেটা কিন্তু কালকে মাঠে যদি অ্যান্টন নামে তখনই বোঝা যাবে। আমরা ভিডিওতে তো মাঝমাঠ ডিফেন্স নিয়ে কথা বললাম, এইবারে কিন্তু আমরা কথা বলবো অ্যাটাক নিয়ে। অ্যাটাকে একদিকে ইউসুফ এজাজারি 2 ম্যাচে 4 গোল, আগুন ফর্ম বলা যায়। ইস্টবেঙ্গল দর্শকরা তো তাকে নিয়ে প্রচন্ড খুশি। উল্টো দিকে মেসি বাউলি, সে কে এই ইস্টবেঙ্গলের যখন খুব খারাপ সময় চলছিল আগের বছর, যেন একটুখানি নিঃশ্বাস নেওয়ার জন্য মেসি বাউলিকে টিমে নেওয়া হয়েছিল, তবুও কিন্তু মেসি বাউলি যে চেষ্টাটা করেছে সেটা কিন্তু ইস্টবেঙ্গলকে ভালো ফল দিতে পারেনি। এবছর জামশেদপুরে মেসি বাউলি এবং এদিকে তোমার হলো ইউসুফ এজাজারি, কে কি? অবশ্যই ইউসুফ এজাজারি কিন্তু একটু আনপ্রেডিক্টেবল এখনো পর্যন্ত, কারণ তার খেলা খুব একটা দেখা যায়নি। অবশ্যই দুটো ম্যাচে তার 4টি গোল হয়ে গেছে, কিন্তু এখনো অন্যান্য টিমের কাছে কিন্তু আনপ্রেডিক্টেবল। কোন টিমের বিরুদ্ধে কিরকম খেলবে সেটা কিন্তু বলা যায় না। অন্যদিকে মেসি বাউলি কিন্তু সব থেকে বড় যে সমস্যাটা আমার মনে হয়, যে কোথাও গিয়ে একটা ফিনিশিং এর একটা অসুবিধা আছে তার। সবকিছুই ঠিকঠাক করে, ফাইনাল থার্ডে চলে যায় বা যে ফাইনাল বল সেটা আর্ন করে নেয়, কিন্তু ফিনিশিংটা গিয়ে কোথাও গিয়ে একটু তার সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু ইউসুফ এজাজারির ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটা নেই। সঠিক জায়গায় সঠিক সময় সঠিক বলটার জন্য তিনি চলে যান, এবং ফিনিশিং তিনি কি করতে পারেন না পারেন সেটা দুটো ম্যাচে আশা করি সবাই দেখেই নিয়েছে। এই দিক থেকে আমি কিছুটা হলেও ইউসুফ এজাজারিকে এগিয়ে রাখবো, কিন্তু ফুটবল অনিশ্চয়তার খেলা, এবং মেসি বাউলি যদি তার দিনের সেরা হয় তাহলে কিন্তু সমস্যা আছে। কারণ অপোনেন্ট টিমের যদি মানে অর্থাৎ ইস্ট বেঙ্গলে তুমি ডিফেন্স লাইন যদি দেখো, সেখানে কিন্তু দুজন ভারতীয়। অবশ্যই আনোয়ার আলী একজন ভালো ডিফেন্ডার, নিজে দায়িত্ব নিয়ে খেলবেন। জিকসন সিংও ওই পজিশনটাতে খেলতে জানেন, কিন্তু তারপরেও কোথাও গিয়ে যে ডিফেন্স লাইনটা একটা ভারতীয় ডিফেন্স লাইন, সেখানে মেসি বাউলি একজন ফরেনার হিসেবে যদি ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে, তাহলে এটা কিন্তু সত্যি ইস্ট বেঙ্গলের জন্য খুব চাপের। বাট জামশেদপুর কিন্তু এই চেষ্টা করবে যে এই একটা ফ্যাক্টরকে কাজে লাগিয়ে এই ম্যাচটা জেতার। অবশ্যই। দেখো, সবার শেষে কিন্তু একটা কথা বলতেই হবে, সেটা হলো দুই দলের দুই কোচ। একদিকে অস্কার ব্রুজনের কিন্তু যত সাফল্য সবটাই বাংলাদেশে। ভারতবর্ষে এসে ইস্টবেঙ্গলকে আগের সিজনে তুলে ধরেছিলেন তিনি, কিন্তু সাফল্য সেরকম নেই। এই সিজনেও কিন্তু তিনি এখনো ট্রফি জিততে পারেনি, তবে আইএসএল এ কিন্তু তিনি ট্রফি জেতার জন্যই নেমেছেন, সেটা তিনি সাংবাদিক সম্মেলনে বহুবার বলেছেন। উল্টো দিকে কিন্তু রয়েছে ওয়েন কোয়েল কিন্তু সেই কোচ যে জামশেদপুরকে নিয়ে লিগ শিল্ড জিতেছে, চেন্নাইকে নিয়ে টপ 6-এ গেছিল আমরা দেখতে পেয়েছি। এবং ওয়েন কোয়েল কিন্তু ভারতবর্ষে যে কজন কোচিং করাতে এসছে তাদের মধ্যে একজন অন্যতম। সেইখানে দাঁড়িয়ে ট্রফিহীন অস্কার ব্রুজন কিন্তু দুর্দান্ত ফর্মে ইস্টবেঙ্গল, আর উল্টো দিকে ওয়েন কোয়েল, যার কিন্তু ট্রফি জেতার একটা দিক রয়েছে, যে ট্রফি এর আগে জিতেছে, ট্রফির স্বাদ পেয়েছে বলা যায়। সেইখানে দাঁড়িয়ে কি ট্রফি জেতার জন্যই ওয়েন কোয়েলকে একটু এগিয়ে রাখবি? না, শুধু ট্রফি জেতাটা একটা ফ্যাক্টর, যেমন সেরকমই কিন্তু প্রেজেন্ট ফর্মে আমাদেরকে প্রেজেন্টে থাকতে হবে। ফুটবলে কিন্তু সেই অর্থে কোনো পাস্ট নেই, যা হবে প্রেজেন্টে হবে। এবং প্রেজেন্ট যদি দেখো, দুটো দলই জিতে এসছে, এবং অবশ্যই গোল ডিফারেন্সটা ইস্ট বেঙ্গলের যথেষ্ট ভালো। তারা কিন্তু দুটো ম্যাচ মিলিয়ে গোল করেছে 7টা কি 6টা। এবং অন্যদিকে যদি তুমি জামশেদপুরকে দেখো, তারা কিন্তু দুটো ম্যাচেই 1-1 গোলে জিতেছে। তো যদি শুধুমাত্র গোলের দিক দিয়ে দেখো, এবং বিশেষ করে আমাকে বলতে হবে মোহামেডানের বিরুদ্ধে জামশেদপুর স্টার্টিং ম্যাচটা ছিল, সেই ম্যাচটাই কিন্তু 1-0 জিতেছে, এবং সেই ম্যাচে কিন্তু গোল ডিফারেন্স বাড়িয়ে নেওয়া উচিত ছিল। যদি তুমি গোল কনভার্টের দিক থেকে দেখো, সেদিক দিয়ে কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গল এই মুহূর্তে সেরা ফর্মে। তবে হ্যাঁ, জামশেদপুর টাফ টিম, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে জামশেদপুরের কিন্তু একটা সামনের দিকে অর্থাৎ ফরওয়ার্ড লাইনের সমস্যা, সেটা হচ্ছে গোল কনভার্ট না হওয়া। মেসি বাউলি কিন্তু এখনো পর্যন্ত তার মানে গোল সেরা ফর্মে শুনতেই পারেনি। এবং যে গোল দুটো হয়েছে, প্রথম গোলটা অবশ্যই মাদি তালাল আজকে অবশ্যই ম্যাচে নজরে থাকবে। এবং সেকেন্ড গোল যেটা হয়েছে, সে মানে এক এক গোলে জেতা। তো কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে এই ম্যাচেও কিন্তু কিছুটা পার্সেন্টেজ হলেও, আমরা সবাই বলছি 50-50, কিন্তু কোথাও গিয়ে এই যে গোল ডিফারেন্সটা বাড়িয়ে রেখেছে। আজকেও অবশ্য
প্রেস কনফারেন্সে অস্কার ব্রুজো বলে গেল যে মাথায় থাকবে 3 পয়েন্ট তুলে নেওয়া, কিন্তু কোথাও গিয়ে মনে হয় গোল ডিফারেন্স এই বছর যেহেতু টুর্নামেন্টটা সিঙ্গেল লেগ, আমরা প্রত্যেক ভিডিওতেই বলছি এই কথাটা যে সিঙ্গেল লেগ গোল ডিফারেন্স কিন্তু একটা ম্যাটার করবে টুর্নামেন্টটা যখন শেষের দিকে চলবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ওয়েন কোয়েল আর অস্কার ব্রুজোর মাথার একটা লড়াই চলবে, একটা ঠান্ডা যুদ্ধ চলবে দুজনের মধ্যে, কিন্তু তারপরেও ইস্টবেঙ্গল এই ম্যাচে কিছুটা হলেও অ্যাডভান্টেজে আছে। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে আমি অর্পণ। আমি সায়ন, রে স্পোর্টস।